আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29। এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি, দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো আমি একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে একদম লেখা হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের উপর তারা কিরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সব শেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এসবই আমার নখদর্পণে। যে সাংঘাতিক ঘটনার ফলে আমার মনে নীল সম্বন্ধে এই কৌতূহলটা জেগেছিল, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানের এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার যখন 16 বছর বয়স, তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় চলে আসি। আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছা হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা করতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো। তবে আমারও যে কিছু কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউর সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার একটা চরিত্রের দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রামবাসের ঘরঘরানি, এত হই হল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছা করে এসব থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর অবশ্য এটা কয়েকবার করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, কখনো পোর্ট ক্যানিং, কখনো আবার দমদমের রাস্তা দিয়ে একেবারে সেই হাসনাবাদ পর্যন্ত ঘুরে গিয়েছি। একাই গেছি অবশ্য প্রতিবার, কারণ এই ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝা যাবে যে কলকাতা শহরে সত্যি করেই বন্ধু বলতে আমার কেউ নেই। তাই প্রমোদের চিঠি পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর 4 আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল, তারপর বোধহয় আমার দিক থেকে সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে লোক এসে চিঠি দিয়ে গেছে। খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে, জঙ্গলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, দিন শতেকের ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের, তাই যত তাড়াতাড়ি সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27 এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্য মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড়জোর 5-5.5 ঘন্টা ধাক্কা, 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এটাই ছিল মতলব। কিন্তু কাজের বেলা
গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। ঠিক সময় রান্না হয়ে গেছিল, কিন্তু ভাত খেয়ে সবে পানটা মুখে পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা হাজির। একে ভারভার্তিক লোক, তারপর প্রায় 10 বছর পর দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না যে আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে যখন মাল তুলে নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলা বাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় বাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না মশাই? চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটা প্রায় নতুন রয়েছে, তাই ভাবনার কিছু নেই। আচ্ছা, বেস্ট অফ লাক, আসি। ভদ্রলোক ছেলের হাত ধরে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে হাতঘড়ির দিকে চেয়ে দেখি 11:45। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই আমার লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে আর আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহই উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে যখন মাঠের মধ্যে দিয়ে গাড়ি ছোটে, তখন সেটা কাজ করে একদম ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্লাস্কে গরম চাও আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশে স্টেশন, তাই গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট আর 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। এখনো 130 মাইল বাকি। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে। সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলাম বাজারের রাস্তা নিতে হবে। ইলাম বাজার থেকে শিউরি হয়ে ম্যাসেঞ্জার পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে চোখে পড়েছে এমন সময় আমার গাড়ির পিছন দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেঁদে গেল। কারণ অবশ্য সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূর। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্যও নয়, তবে পরিশ্রম এড়ানোর ইচ্ছাটা একটু অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, আর পাশ দিয়ে হুস হুস করে অন্য গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থা দেখে তারা হাসাহাসি করবে, এটা ভাবতে আমার মোটেই ভালো লাগলো না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে দাঁড়ালাম, তখন শার্টটা আমার ঘামে ভিজে শরীরের সঙ্গে সেঁটে গেছে। ঘড়িতে দেখলাম 2:30 বাজছে। আবহাওয়াটাও বড় গুমোট। ঘন্টাখানেক আগেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। গাড়ি থেকে দেখছিলাম যে বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে, কিন্তু এখন চারদিক একবারে থমথমে। যখন গাড়িতে উঠছি তখন পশ্চিমের আকাশে নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। এই রে, মেঘ! ঝড়ের মেঘ কি? কালবৈশাখী?
ভেবে লাভ নেই, স্পিডোমিটারের কাঁটাটা আরো চড়াতে হবে, এটাই বুঝলাম। ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা হলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসটাই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকা সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারিনি। আজ জিনিসটা আমি একদম বরদাস্ত করতে পারি না। এটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ, আর পর মুহূর্তেই কর্ণপটাহ বিদীর্ণ করা দামামা গর্জন। এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িটাকে তাক করেই যেন বিদ্যুৎ বা নিক্ষিপ্ত হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্য ভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জারের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণ শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজে ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জার পেরিয়ে যাবার কথা। কিন্তু কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে বোঝার কিছু উপায় নেই। কাঁচের উপর জলপ্রপাত। ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। এপ্রিল মাসের নিয়ম মতো এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখবো তারও তো উপায় নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো। আচ্ছা, এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না কেন? আমি কি ভুল রাস্তায় এসেছি? আমার সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত আমি ঠিকই এসেছি সেটা জানি, কিন্তু তারপর যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, যা চোখ ধাঁধানো বৃষ্টি, সেটা খুব অস্বাভাবিকও নয়। কিন্তু যদি ভুল হয়েও থাকে, এটা তো আর আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমের মধ্যে শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূর নয়। তার চেয়ে বরং চুপচাপ বসি, বৃষ্টিটা থামুক, তারপরে মুশকিল আসান হয়ে যাবে। তখন হয়তো মাইলখানেকের মধ্যে একখানা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যেতে পারি। পকেট থেকে উইলসের প্যাকেট আর একটা দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলা বাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, না হলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গেছিল। এই হর্নের শব্দেই হঠাৎ সজাগ হয়ে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে মনে হলো, তবে চারদিক অন্ধকার। পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে, কিন্তু হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? তাড়াতাড়ি দরজা খুলে নেমে দেখলাম লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা সামান্য ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। অন্তত লরি যাওয়ার জায়গা নেই। कौन है? तो गड्डी साइड कीजिए, साइड कीजिए।
আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। क्या हुआ जी? पंक्चर? ओए होए। আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে সরিয়ে একপাশে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাঁইজির সহকারী নেমে এলেন। তিনজনের ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞাসা করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসেছি। তবে সেটা মাইল তিনেকের বেশি নয়, আর কাছাকাছির মধ্যে গাড়ি সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গেই একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিতও নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাটির সোঁদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এই অবস্থায় আবার গাড়িতে উঠলাম। তাতেই বা লাভ কি? হাত পা ছড়িয়ে আরাম করার জন্য অ্যাম্বাসেডর গাড়ির মতো অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধ হয় না। আর একটা সিগারেট ধরাতে যাব এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানলা। ধোঁয়ার কারণ আগুন, আর কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে আর তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, একটু অপরিসর পথ, তবে সেটা বোধহয় আলোর দিক থেকেই। পথের দুপাশে গাছপালার বন, আর তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই। গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জলকাদার মধ্যে দিয়ে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা আমার চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেড়খানা ইটের ঘরের উপর একটা টিনের চালা। একটু ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতর একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। কই হ্যাঁ? একটা মাঝবয়সী বেঁটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। কাহা সে আয়া বাবু? আমি আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করলাম। তারপর বললাম, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত আছে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলা মে? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গে আমার বোকামোটা আমি বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে যে কি আছে সেটা দেখিনি। এবার টর্চটা ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। আমি সেটা দেখেই বললাম, ও এইটা ডাক বাংলো? हाँ बाबू, लेकिन बिस्तरा बिस्तरा कुछ नहीं, खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া? हाँ है जी, খাটিয়া होगा। বেরে, আর তোমার ঘরে উনুন ধরিয়েছো দেখছি যে।
তুমি নিশ্চয়ই নিজে খাবে। रोटी है जी। अपना औरत उड़द का दाल बनाई है। आपका आपका चलेगा? বলো কি, খুব চলেগা। আরে সব রকম রুটি আমার চলে, আর উড়দ কা ডাল ও তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন এটা নামেই ডাক বাংলো। তবে পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজটা বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটা পুরনো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখলো। আমি বললাম, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? সুখান রাম বাবুজি। ও, তাই বাংলোর লোকজন কোনো কালে এসছে, না আমি প্রথম? কি ব্যাপার, হাসছো যে? বলি, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো দেখে গেছে। কই ऐसा ऐसा कोई तो बोलेनी। এই কথা একটু আশ্বস্ত হইনি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি না করি, এটুকু অন্তত জানি যে যদি ভূত থাকেই এ বাংলোতে, তাহলে সে সব সময় থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, তা এটা কতদিনের পুরনো? সুখান আমার বেডিং খুলতে খুলতে বলল, पहले ये नील कोठी था। एक नील का फैक्ट्री भी था नजदीक में। उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। তা সুখানের বউয়ের তৈরি রুটি আর কড়াইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলেই পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিলাম। হয়তো একটু চিন্তিত হবে, কিন্তু সে আর ভেবে লাভ কি? একটা আস্তানা যখন পেয়েছি, এবং বেশ সহজেই পেয়েছি, তখন সেটাও কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, এ উচিত শিক্ষাই হলো আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো আসছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে এসে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঁঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথাটা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম। কর্নওয়ালিস স্ট্রিটের কোনো একটা পেশাদারি থিয়েটারে।
ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কতক্ষণ পরে জানি না, দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে। ভেতরে হুড়কো দেওয়া, বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটা আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে অবশ্য আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। আবার চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একবারে ভেঙে গেল। না, বাংলার গ্রাম্য নেড়িকুত্তার ডাক এটা নয়, এটা হলো বিলিতি হাউন্ডের ডাক। এই ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ি দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে আমি এই ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? আশ্চর্য। একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে আমার মনে হচ্ছে। পরক্ষণেই মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে মাথা ঘামানোর কিছু মানেই হয় না। তার চেয়ে বরং আবার ঘুমানোর চেষ্টা করা যাক। রাত কটা হলো? আরে, জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই আমি ধরাস করে উঠে বসলাম। সর্বনাশ, আমার হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি। যত পড়ে থাকা যায় ততই ভালো বলে ওটা শোয়ার সময় আমি খুলে শুইনি। সর্বনাশ করেছে। ঘড়ি কোথায় গেল? মানে শেষটায় কি আমি ডাকাতের আস্তানায় পড়লাম নাকি? সর্বনাশ, আমার আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখছি সেটাও হাওয়া। এক লাফে বিছানা থেকে নেমে মাটিতে হাঁটু গেড়ে বসে নিচে খাটিয়ার তলায় দেখি সুটকেসটাও উধাও। আশ্চর্য, মাথা গরম হয়ে এলো। এর একটা বিহিত করতে হবে। আমি হাঁক দিলাম, কোনো উত্তর পেলাম না। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমন ভাবে লাগিয়েছিলাম সেটা তো তেমনই আছে। জানলাতেও বেশ মোটা গরাদ। তবে তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতেই আমার নিচের হাতের উপর চোখ পড়ে কেমন যেন একটা খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে, নাকি পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার, চৌকিদার। নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতটাই আমি মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিন ছিল না। আর চৌকিদারি বা কোথায়? কোথায় তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, আর তার পাশে চিমনির মতো একটা স্তম্ভ, চারদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে। আমি নিজে বদলে গেছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা আছে
সেটাও আমার নয়। আমারটা সাধারণ, কিন্তু এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকে সামনের সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। এই আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা একটা কেরোসিন ল্যাম্প। আস্তে আস্তে ঘরের আরো জিনিসপত্রের দিকে আমার চোখ পড়ল। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবুক। আলনার নিচে এক জোড়া হাঁটু অব্দি উঁচু জুতো, যাকে বলে গ্লসেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে আমি দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরো নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা হয়েছে। আমার ডান হাতটা একবার আমার মুখের উপর বুলিয়ে বুঝতে পারলাম যে শুধু গায়ের রং নয়, আমার চেহারারও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অব্দি নেমে এসেছে, কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। এ ঝুলপি, এ চুল আমার নয়। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? দৌড়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম এখানে একটা বালতি ছাড়া আর কিছু নেই, কিন্তু এখন দেখছি মেঝের এক কোণে একটা টিনের বাথটব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটাও রয়েছে আমার ঠিক সামনেই। একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা। কত বয়স এ সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হচ্ছে অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য যেন অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। আরো এগিয়ে গেলাম, কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বুকের উপর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বরও আমার নয়। এই দীর্ঘশ্বাস যেন সাহেবের মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এর পরে যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস, আমি যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম।
আবার রাইটিং টেবিলের উপর চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা। তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিচ্ছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত এবার বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস করে শব্দ করে সেই খাগের কলম লিখে চলল। 27th April 1868। কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনবিনুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো জাঁদরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানের এ কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধহয় এদের থেকেও বেশি টাকার লোভ। তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে বলা পাপ। আর একটা কারণও আছে। আমার দেশের লোক আমাকে হারে হারে চেনে। সেখানে থাকতেও তো আমি কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভোলেনি। তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস আমার নেই। বুঝতে পারছি যে আমাকে এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটা লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান, আর রেক্স, আসল ভাবনা তো এই রেক্সকে নিয়ে। হায় রে প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর একটা ব্যবস্থা যদি করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের হাত। কলমটা রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতরে একটা পিন কুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র, আরও খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। একটা পিস্তল, তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি যেন থেমে গেল। বাইরে শিয়াল ডাকছে। সেই শিয়ালের ডাকের প্রত্যুত্তরেই
যেন গর্জিয়ে উঠল একটা হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে আমি দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে, সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্রই আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। Rex. Oh, good heavens, Rex. সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্স এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গেই আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘুরে দিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর আর পিছনটা ঘাসের ওপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে, আরো কাছে, আরো কাছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আমি আর কিছু জানি না। দরজা ধাক্কার আওয়াজে ঘুম ভেঙে গেল। कौन है? सुखन राम बाबूजी, चाय ले आया। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও এতে দেখা যায়। 28 এপ্রিল। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে? নমস্কার, আমি চয়ন। আশা করি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের যথেষ্ট সাহস এবং প্রেরণা যোগাবে, এই আশা রাখি। সুস্থ থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।